তোমাদের তৃতীয় পর্যায়ে যে সিলেবাস আছে তাতে কবিতা ছিল আকাশে 7টি তারা, আর আমরা কবিতাটি দুটো কবিতা পড়ানো হয়ে গেছে। আজ তোমাদের ব্যাকরণ পড়াবো। এই তৃতীয় পর্যায়ে তোমাদের ব্যাকরণে যে টপিকটা আছে সেটা হচ্ছে শব্দ ও পদ। এই শব্দ ও পদ সম্পর্কে আমরা জানব। আজকে টোটাল শব্দটা জেনে নেব, তবে ফ্ল্যাশব্যাকে একটু পিছন দিয়ে গিয়ে ডিটেলসটা জেনে নেওয়া যেতে পারে। আমাদের যে ভাষা, যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষা একেবারে সাজানো থাকে বিল্ডিংয়ের মতোই। বিল্ডিংয়ের ছোট্ট ইউনিট বা একক যদি আমরা একটা ইটকে ধরি, তারপর একটা দেয়ালকে ধরতে পারি। ইটের পর ইট সাজিয়ে দিয়ে একটা দেয়াল তৈরি হয়, কিন্তু ইটের পর ইট সাজিয়ে দিয়েই দেয়াল হয়ে যাবে না, তাকে বালি সিমেন্ট দিয়ে দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে হয়। তারপর 4টে দেওয়াল, উপরে ছাদ সম্মিলিতভাবে একটা বিল্ডিং তৈরি হয়। আমাদের ভাষার ক্ষেত্রেও তাই। ভাষার যে ছোট ইউনিট সেটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই ধ্বনি বা বর্ণ বলতে পারি। ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক। এই ক্ষুদ্রতম এককগুলো যুক্ত হয়ে দেয়ালের মতোই শব্দ তৈরি হয়। এবারে দেয়ালটাকে যেমন একটা ইটের সাথে আর একটা ইটের দৃঢ় বন্ধন করতে হয় বালি সিমেন্ট দিয়ে, তেমনি শব্দটাকেও একটা দৃঢ় বন্ধন তৈরি করে বাক্যে অ্যাপ্লাই করতে হয়। এবারে সেই দৃঢ় বন্ধন তৈরি করার ক্ষেত্রে বিভক্তি কাজ করে, অর্থাৎ শব্দকে পদে পরিণত করে বিভক্তি। এই বিভক্তিটা আমাদের ভাষার ক্ষেত্রে ঠিক বালি সিমেন্টের মতোই কাজ করে। পদ যখন হয়ে গেল তখন সে বাক্যে অবশ্যই ব্যবহৃত হতে পারবে। যখনই বাক্যের বাইরে চলে আসবে সে তখন শব্দ, কিন্তু যখন সে বাক্যের মধ্যে থাকবে তখন সে অবশ্যই পদ, তখন তাকে আমরা শব্দ বলতে পারবো না। আমাদের যত গ্রন্থ আছে, যা বই, ইতিহাস, ভূগোল, যাই বই হোক না কেন, বাংলা, যে সবই পদ, শব্দ বলতে পারবো না। শুধুমাত্র শব্দের বই একটা আছে, সেটা হচ্ছে অভিধান বা ডিকশনারি, ওগুলোকে আমরা শব্দ বলতে পারি। বাকি যা বই আমরা পড়ি সব বইয়ে সব পদ অবস্থায় আছে, শব্দ অবস্থায় কেউ নেই। কারণ শব্দকে বিভক্তি যোগ করতে হয়, পদে পরিণত হয়। এবার পদগুলো বিভিন্ন সম্পর্কের নিরিখে একটা বাক্য তৈরি করে। যাক, এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে শব্দ। শব্দ কাকে বলে? অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আমি প্রথমেই শব্দ পদের ব্যাখ্যাটা পরে যাব, আর শব্দ পদের একটা তুলনা বা সম্পর্ক এগুলো অবশ্যই দেখাবো। তাহলে শব্দ কীভাবে তৈরি হয় না, কতগুলো ধ্বনি, একটা ধ্বনি তো হতে পারে। ধ্বনি বা অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। একটা ধ্বনিতে কীভাবে শব্দ হয় সেটাও আমি বলে দিচ্ছি। সে পদও হতে পারে একটা ধ্বনিতে, যেমন এ জামা তোমাকে মানায় না। এ জামা তোমাকে মানায় না। তাহলে এ জামা তোমাকে মানায় না, 5টা পদ আছে বাক্যটিতে। যখন ওকে বাক্যের বাইরে নিয়ে আসবো সেই শব্দ, তাহলে এ একটা শব্দ, আবার একটাই ধ্বনি বা বর্ণ। তাহলে একটা ধ্বনি বা বর্ণতে একটা শব্দ হতে পারে, আবার সে একটা পদও বটে যখন সে বাক্যের মধ্যে অবস্থান করছে। তাহলে একটা ধ্বনি শব্দ হতে পারে, আবার পদও হতে পারে। সেই জন্য সংজ্ঞাটা এইভাবে বলতে হবে
যে এক বা একাধিক মানে অর্থযুক্ত এক বা একাধিক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। অর্থযুক্ত হতে হবে। বর্ণগুলো বা ধ্বনিগুলোকে পরপর সাজিয়ে দিলাম শব্দ হয়ে যাবে তা নয়। যেমন গ রয়স বা গয়কার রয়স, এখন এই বানানটাই লিখতে বলছে গয়কার রয়স গরু রু গো, আমি যদি পর এইভাবে সাজাই তখন সেটার শব্দ থাকবে না। তাহলে শব্দ হতে গেলে অবশ্যই অর্থযুক্ত হতে হবে, ধ্বনিগুলো সেইভাবে সাজাতে হবে। তাহলে শব্দ কাকে বলে আমরা সংজ্ঞাটা জেনে গেলাম। তাহলে শব্দ আমরা জানার প্রথমেই আমাদের জানা উচিত শব্দের সংজ্ঞা। তাহলে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। এবারে শব্দের প্রকারভেদে আমরা জানি শব্দকে আমরা দুই দিক দিয়ে ভাগ করতে পারি। লিখে দিয়েছি প্রকারভেদ, শব্দকে দুই দিক দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠনমূলক স্ট্রাকচার, কীভাবে শব্দ তৈরি হয়, আর একটা হচ্ছে অর্থমূলক, শব্দ কতগুলো অর্থ প্রকাশ করতে পারে। তাহলে স্ট্রাকচার বা গঠনের দিক থেকে আমরা শব্দকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক বা সিদ্ধ শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কাকে বলে না, যে শব্দগুলো স্বয়ংসিদ্ধ, যে শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যায় না। যদিও বিশ্লেষণ করা যায়, যে ধ্বনিগুলো আমরা পাবো তার কোনো অর্থ থাকবে না, তাই এগুলোকে মৌলিক শব্দ বলা হয়। যেমন জল, মা, বাবা, নাক, কান, এই শব্দগুলিকে আর বিশ্লেষণ করা যাবে না, তাই মৌলিক শব্দ। তাহলে যে শব্দগুলিকে বিশ্লেষণ করা যায় না, যে শব্দগুলি স্বয়ংসিদ্ধ মানে কোনো যোগে গঠিত নয়, তাদের মৌলিক শব্দ বলা হয়। তাই মৌলিক শব্দ আর সাধিত শব্দগুলি যোগে গঠিত। কিসের কিসের যোগে গঠিত হয়? সাধিত শব্দের এখানে দুটো ভাগ রেখেছি আবার। তাহলে যোগে যে সমস্ত শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলিকে সাধিত শব্দ বলা হয়। সমাস যোগে হতে পারে, অর্থাৎ কয়েকটি সমসমান পদের যোগে হতে পারে, সেগুলিকে সমাসবদ্ধ শব্দ বলব। আবার প্রত্যয় যোগে হতে পারে, সেগুলিকে প্রত্যয়যুক্ত শব্দ বলব। সেই দিক থেকে সাধিত শব্দটাকে দুটো ভাগ করেছি, কারণ সাধিত শব্দ যোগে গঠিত হয়। সমসমান কতগুলি শব্দের অবশ্য পারস্পরিক সম্পর্ক থাকে, পারস্পরিক সম্পর্কের নিরিখে কতগুলি শব্দ যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে সমাসবদ্ধ শব্দ বলছি। আর প্রত্যয় যুগে, প্রত্যয় আমরা আগে জেনে গেছি, তাহলে প্রত্যয় যুগে যে সমস্ত শব্দগুলো তৈরি হয় তাদের বলে প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে সমাসবদ্ধ শব্দ কেমন আর প্রত্যয়যুক্ত শব্দ কেমন তার উদাহরণ দিতে হয়। সমাসবদ্ধ শব্দগুলো হচ্ছে যেমন হচ্ছে সিংহাসন, সিংহ, আসন। সিংহ চিহ্নিত আসন আমরা ব্যাখ্যা করি, আবার ব্যাসবাক্য করি, যা হোক এটি সমাসবদ্ধ শব্দ। রাজবাড়ি সমাসবদ্ধ শব্দ। তারপর হচ্ছে সাদা কালো, ন্যায় অন্যায়, আমরা দ্বন্দ্ব সমাস এটা জানি। আমরা সমাস অনেক রকম আছে, সেইভাবে মিলিত হয়ে সমাসবদ্ধ শব্দগুলো গঠিত হয়। যেমন লাঠা লাঠি, লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, যে লাঠা লাঠি, এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। প্রত্যয়যুক্ত শব্দ আমরা প্রত্যয় যেহেতু করেছি, প্রত্যয়যুক্ত শব্দ আমরা জানি। যেমন বলা যেতে পারে কর্তব্য, ক্রিযুক্ত তব্য সমান কর্তব্য, তব্যটা হচ্ছে প্রত্যয় আর ক্রিটা হচ্ছে ধাতু। তাহলে ধাতুর সাথেও যুক্ত হতে পারে প্রত্যয়, আবার শব্দের সাথেও যুক্ত হতে পারে। আমাদের পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে, প্রকৃতি হচ্ছে দুটো, একটা হচ্ছে ধাতু প্রকৃতি আর একটা হচ্ছে শব্দ প্রকৃতি। যত ল্যাঙ্গুয়েজ আছে এই দুটো প্রকৃতি থাকবেই। ধাতু প্রকৃতি হচ্ছে কি, কোনো কিছু কাজ করাকে বোঝাবে ধাতু প্রকৃতি, আর শব্দ প্রকৃতি কোনো কিছু বিশেষ নামকে প্রকাশ করবে শব্দ প্রকৃতি। সেই প্রকৃতির সঙ্গে প্রত্যয়যুক্ত হয়ে শব্দ গঠন করে, সেই শব্দগুলি হচ্ছে প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে আমরা শব্দ কাকে বলে জানলাম। গঠনগত দিক থেকে শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মৌলিক বা সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ বলা যেতে পারে, আর একটা হচ্ছে সাধিত। মৌলিক শব্দ হচ্ছে একক,
তাকে বিশ্লেষণ করা যায় না। আর সাধিত শব্দ ওকে বিশ্লেষণ করা যায়, প্রত্যয়ের দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে, সমাসের দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। আর একটা বলা যেত, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, অনুষঙ্গ, নিষ্পন্ন শব্দ, কিন্তু সেটা সিলেবাসে নেই বলে ওটাকে আমি আলোচনা বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটা হচ্ছে অর্থমূলক। অর্থমূলক শব্দের আমি তিনটে ভাগ করেছি, মানে তিনটে ভাগ আছে আমাদের। ভাষাবিজ্ঞানীরা করেছেন, তাই আমাকেও করতে হয়েছে। তাহলে ভাষাবিজ্ঞানীরা অর্থমূলক শব্দগুলোকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যৌগিক শব্দ, এটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। অর্থের দিক থেকে আমাদের দু রকমের অর্থ হয়, একটা ব্যুৎপত্তিগত অর্থ আর একটা হচ্ছে প্রচলিত অর্থ। সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা এই অর্থমূলক শব্দগুলোকে তিনটে ভাগে ভাগ করেছি। এমন কিছু শব্দ আছে যেগুলো চলছে, যেমন আমি একটা হরিণ শব্দটাকে নিয়ে এলাম। হরিণের প্রচলিত অর্থ আমরা জানি, এখন হরিণ মানে মৃগকে বলে, যদিও আদি অর্থ ছিল যে কোনো পশুকে বলতে। তাহলে হরিণ মানে হচ্ছে পশু বিশেষ, এটা প্রচলিত অর্থ। আর হরিণটাকে যদি আমরা ব্যুৎপত্তি দিক থেকে ভাঙি, সে কিন্তু আলাদা অর্থ প্রকাশ করবে। হরিণটাকে যদি ভাঙি, হি ধাতু আসবে, হি মানে হরণ করা, তাহলে হরণ করে যে, ওইটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। হরিণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণ করে যে, আর প্রচলিত অর্থ হচ্ছে পশু বিশেষ। এই দিকগুলোকে লক্ষ্য করে আমরা অর্থমূলক শব্দটাকে তিনটে ভাগ করব। এবারে কে কীভাবে প্রকাশ করছে সেটা আমাদের সংজ্ঞাতে আমরা জেনে নেব। তাহলে যৌগিক শব্দ কাকে বলে, এরপর আমরা জানব। অর্থমূলক শব্দের তিনটে ভাগ করেছি, এবার যৌগিক শব্দ কাকে বলে সেটা আমরা জেনে নিচ্ছি। যৌগিক শব্দ কাকে বলে না, যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ এক, মানে আমরা শব্দটাকে ভাঙলে যে অর্থ প্রকাশ করবে আর এমনি প্রচলিত অর্থ, সেই দুটোর অর্থ একই হবে, তাকে বলা হয় যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ কাকে বলে, তাহলে যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। যেমন রাখাল, রাখাল আমরা জানি যে গরু নিয়ে যায়, সে গরুকে রক্ষা করে, তাই তাকে রাখাল বলা হয়। এটি প্রচলিত অর্থ, রাখাল হচ্ছে যে রক্ষা করে। আমরা যদি ব্যুৎপত্তিগত দিক থেকেও ভাঙি, রাখ যুক্ত আল, রাখে যে বা রক্ষা করে যে, তাহলে দুটো অর্থ একই হয়ে গেল, ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থ। সুতরাং রাখাল শব্দটি যৌগিক শব্দের মধ্যে পড়ে গেল। আবার একটা উদাহরণ দিতে পারি, পাঠক। পাঠক মানে আমরা প্রচলিত অর্থটা জানি, পাঠক মানে যে পাঠ মানে পড়ে, পাঠ করে। আবার যদি ব্যুৎপত্তির দিক থেকে মানে প্রকৃতি প্রত্যয়ের দিক থেকে, ব্যুৎপত্তি মানে যে বিযুক্ত উৎপত্তি, বি মানে বিশেষভাবে উৎপত্তিটা জানা শব্দের, তাকে ব্যুৎপত্তি বলে। অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ই যেমনভাবে আমরা বিশ্লেষণ করে বার করি প্রকৃতি কী প্রত্যয় কী, সেই জানাটাই হচ্ছে এখানে ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে পাঠকটাকে যদি আমরা ব্যুৎপত্তির নিরিখে আমরা অর্থটা নিয়ে আসছি, অট যুক্ত অক, অক পত্রটা আবার এই অর্থ প্রকাশ করে, করেন যিনি। তাহলে পট মানে হচ্ছে পড়া, তাহলে পড়েন যিনি, তাহলে পাঠ করে যে বা পড়ে, তাকেই পাঠক বলে। তাহলে প্রচলিত অর্থটাও দেখলাম পাঠকে আসছে যে পড়ে, আবার ব্যুৎপত্তিগত অর্থটাও দেখলাম যে পড়ে, তাহলে দুটো অর্থ একই হয়ে গেল। তাহলে এটা নিঃসন্দেহে আমরা বলবো যৌগিক শব্দ, যেহেতু সংজ্ঞাতে আমরা জেনে গেছি যে সমস্ত শব্দের প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, তাকে বলা হয় যৌগিক শব্দ। আরও আছে, যেমন তোমরা বইটাকেও অবশ্যই ফলো করবে, ব্যাকরণ বইটাকে, মিতালি,
মিতার ভাব মানে বন্ধুর ভাব, মিত্র থেকে মিতা, মিত্র মানে বন্ধু আমরা জানি। আমরা প্রকৃতি প্রত্যয় হিসাবে দেখতে গেলেও যে অর্থটা আসছে আর প্রচলিত অর্থ একই আসছে, তাই মিতালি শব্দটাকে আমরা যৌগিক শব্দ বলব। চরণ, এটাও চর মানে হচ্ছে চলা, চরযুক্ত অন, যে চলে, তাহলে বা যার সাহায্যে চলা হয়, চরযুক্ত অন, তাহলে যার সাহায্যে চলা হয়। আমরা চরণ মানে পা জানি, প্রচলিত অর্থ পা, তাহলে যার সাহায্যে চলা হয় সেও তো পা, তাই চরণ শব্দটাকে আমরা যৌগিক শব্দ বলি। তাহলে সংজ্ঞাটা কি বললাম? যে সমস্ত শব্দের প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই তাকে বলা হয় যৌগিক শব্দ। এরপর হচ্ছে রূঢ় বা রূঢ় শব্দ, ঠিক এর উল্টো, যৌগিক শব্দের একটি উল্টো হবে। যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ আলাদা, সম্পূর্ণ আলাদা, অর্থের মধ্যে কোনো মিল থাকবে না। তাহলে যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো মিল নেই, আর মিল থাকলেও স্পষ্ট নয় সেটা, তাকে বলা হবে রূঢ় বা রূঢ় শব্দ। এটাকে বলা হচ্ছে, যেমন আমি বলতে পারি হরিণটা, একটু আগে বললাম, কারণ হরিণের প্রচলিত অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ আলাদা হলো। প্রচলিত অর্থ পশু বিশেষ, আর ব্যুৎপত্তিগত অর্থ যেটা সেটা হচ্ছে হি, মানে হরণ করে যে, তাহলে দুটো অর্থ আলাদা। আবার কুশলটাকেও বলা যেতে পারে, কুশল, কুশযুক্ত ল, ব্যুৎপত্তিগত দিক থেকে কুশলের অর্থ হচ্ছে কি না যে কুশ সংগ্রহ করে, ব্যুৎপত্তিগত দিক থেকে কুশযুক্ত ল, যে কুশ সংগ্রহ করে। আর এমনি কুশল আমরা বলে থাকি যেটা প্রচলিত অর্থ, কুশল এই ব্যাপারে সে কুশল, অর্থাৎ দক্ষ নিপুণ। আবার কুশল মানে মঙ্গলও হয় প্রচলিত অর্থে। তাহলে সেই প্রচলিত অর্থের সঙ্গে কুশ সংগ্রহ করে যে, তার সঙ্গে মিল নেই। তাহলে প্রচলিত অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণ আলাদা, তাই এটাকে আমরা রূঢ় বা রূঢ় শব্দ বলতে পারি। তাহলে যৌগিক শব্দ আর রূঢ় বা রূঢ় শব্দ দুটি সম্পূর্ণ আলাদা। আবার মহাজনটাকেও বলা যেতে পারে, মহাজন। আমরা মহাজনটাকে যদি ভাঙি, সমাজের দিক থেকে ভাঙা যাবে মহৎ যে জন, তাহলে মহৎ ব্যক্তিকে মহাজন বলা হয়, এটা ব্যুৎপত্তিগত দিক থেকে। কিন্তু আমরা প্রচলিত মহাজন বলি সঙ্গে সঙ্গে আমরা যে টাকা দেওয়া নেওয়া করে, সুদ নেয়, অর্থাৎ সুদঘর ব্যক্তি, এরকমটা বোঝায় মহাজন, এটি প্রচলিত অর্থ। তাহলে সুদঘর ব্যক্তি আর মহৎ ব্যক্তির মধ্যে একেবারেই মিল নেই। সুতরাং এই মহাজন শব্দটিকে আমরা রূঢ় বা রূঢ় শব্দের মধ্যে রাখতে পারি মানে রাখব। এরপর হচ্ছে যৌগরূঢ় শব্দ। তাহলে যৌগিক আর রূঢ় বা রূঢ় শব্দের ব্যাপারটা আমরা জানলাম। এরপর হচ্ছে যৌগরূঢ় শব্দ। যৌগরূঢ় শব্দে কি হয় না, যে সমস্ত সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, যে সমস্ত সাধিত শব্দের, কারণ এটা আমরা সাধিত শব্দ বলবো কারণ এগুলো তো সবই তো যোগে গঠিত, এগুলো সবই যোগে গঠিত। তাহলে যে সমস্ত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে কিন্তু তাদের মধ্যে একটিকেই নেওয়া হয়, যেমন পঙ্কজ, পাঁকে যা জন্মে তাকে পঙ্কজ বলে, শালুকে জন্মে, পদ্ম জন্মে বা অন্যান্য আরও আগাছাও জন্মে পাঁকেতে, কিন্তু কাউকে পঙ্কজ বলতে শালুক বলা হয় না বা অন্যান্য আগাছা তার নাম নয়। পঙ্কজ মানে আমরা পদ্ম ফুল জানি। তাহলে ব্যুৎপত্তিগত পঙ্কজ যদি আমরা ব্যুৎপত্তিগত দিক থেকে ভাঙি, পঙ্ক মানে পাঁক, এটা হচ্ছে উপপদ, ওকে বাদ দিলে এবারে জটা যেটা রইল জনযুক্ত ড, জন্মানে, তাহলে পাঁকে যা জন্মায়
তাহলে পঙ্কজ শব্দটি কী হলো? পাঁকে অনেক কিছু জন্মায়, শালুক জন্মায়, পদ্ম জন্মায় বা অন্যান্য আগাছাও জন্মায়। তাহলে পাঁকে এত কিছু জন্মালেও আমরা পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্মকেই বুঝি। তাহলে এইটাও বুঝতে পারলাম আমরা তাহলে যে যোগরূঢ় শব্দটা কি না, যে সমস্ত সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে কিন্তু তাদের মধ্যে একটি অর্থকে প্রতীয়মান করা হয় বা মেনে নেওয়া হয়। এরকম আরও শব্দ আছে, যেমন সুহিতটাও বলা যেতে পারে, সুন্দর হৃদয় যায় সুহিত। তাহলে সুন্দর হৃদয় অনেকে, বাবারও মানে সুন্দর হৃদয়, মায়েরও সুন্দর হৃদয় বা আদার্স অন্যান্য সম্পর্কীয় মানুষেরও সুন্দর হৃদয় থাকতে পারে, কিন্তু সুহিত বলতে এখানে শুধুমাত্র বন্ধুকে বোঝানো হয়। তাহলে সুহিত কথাটি ব্যবহার হয় শুধুমাত্র বন্ধুদের ক্ষেত্রে। তাহলে এটাকেও আমরা যোগরূঢ় শব্দের মধ্যে রাখতে পারি। জলধর, জল ধারণ করে, যে সমুদ্রেও জল ধারণ করে রাখে, পুকুরেও জল রাখা হয়, নদীতেও জল থাকে। তাহলে জলধর বলে নদীকেও বোঝায় না, সমুদ্রকেও বোঝায় না, পুকুরকেও বোঝায় না, বোঝায় মেঘকে। তাহলে জলধর এখানে শুধুমাত্র মেঘকে বোঝাবে। জল ধারণ করে, যে ধৃ ধাতু আসবে, ধৃযুক্ত জলটা মাইনাস হবে, পূর্বক হবে, জলপূর্বক ধৃযুক্ত জলধর। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ একাধিক, জল ধারণ করে, যে অনেকই জল ধারণ করে, তার মধ্যে একটি অর্থকে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মেঘ। এই শব্দটাকে আমরা রাখতে পারি এই যোগরূঢ় শব্দের মধ্যে। আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে শব্দ কাকে বলে আমরা জানলাম। অর্থযুক্ত এক বা একাধিক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। শব্দকে আমরা দুদিক থেকে ভাগ করতে পারি, দুদিক দিয়ে। একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে অর্থমূলক। গঠনমূলক শব্দ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দগুলি হচ্ছে স্বয়ংসিদ্ধ, যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না, আর যদিও বিশ্লেষণ করি তার অর্থযুক্ত ধ্বনি পাওয়া যাবে না। যেমন নাক, কান, মা, এগুলোকে বিশ্লেষণ করতে গেলে যে ধ্বনিগুলো দাঁড়াবে তার কোনো অর্থ পাবো না আমরা। সুতরাং মৌলিক শব্দ হচ্ছে স্বয়ংসিদ্ধ শব্দ। সাধিত শব্দ যে সমস্ত শব্দগুলো যুগে গঠিত হয়, সেটা পদ্যযুগে হতে পারে, আবার সমাস যুগে হতে পারে। সমাস মানে সমান পদের যুগে হতে পারে, একাধিক সমান পদের যুগে হতে পারে। আর অনুষঙ্গ নিষ্পন্নও হয় বিভিন্ন ধ্বনিগত যে শব্দগুলো, সেগুলো আমাদের এখানে আলোচনায় নেই। তাহলে আমরা গঠনমূলক শব্দটা জানতে পারলাম। আর অর্থের দিক থেকে আমরা শব্দকে তিনটে ভাগে ভাগ করেছি। এই তিনটে শব্দই যুগে গঠিত হয়, সুতরাং সাধিত শব্দের মধ্যেই পড়বে এই তিনটে শব্দ। যেমন হচ্ছে যৌগিক শব্দ, যার প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, তাকে যৌগিক শব্দ। আর রূঢ় বা রূঢ়ী শব্দ, যার প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে কোনো মিল থাকবে না। আর যোগরূঢ় শব্দ কাকে বলে না, যে সমস্ত শব্দের, সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকবে কিন্তু তাদের মধ্যে একটিকে ধরে নেওয়া হবে, সেই শব্দগুলোকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ। যোগরূঢ় যৌগিক শব্দ আমি তোমাদের উদাহরণ দিয়েছি, যেটা দুটো একই, রাখা, রক্ষা করে, প্রচলিত অর্থ আবার ব্যুৎপত্তিগত অর্থ একই। আর রূঢ় বা রূঢ়ী শব্দ হরিণটা দেখিয়েছি, যার প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা। আর যোগরূঢ় শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকবে, যেমন পঙ্কজ একাধিক ব্যুৎপত্তিগত অর্থ আছে কিন্তু একটিকে ধরে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পদ্মগুলিকে। এই হচ্ছে শব্দের। এবারে শব্দ পদে কখন পরিণত হয়, সেই পদের আবার ভাগ আছে, এটাই বৃহত্তর আমাদের জানতে হবে। আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আগামী ক্লাসে আমি সেটা ডিটেলসে যাব। তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কী না, আমি শব্দ জানলাম যে এক বা একাধিক অর্থযুক্ত ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। এই শব্দ কিন্তু আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না যতক্ষণ না বিভক্তিযুক্ত হচ্ছে, আর বিভক্তিযুক্ত হয়ে যাবো নি পদে পরিণত হয়ে যাবে। তাহলে শব্দ আর পদের এইটাই পার্থক্য, যে শব্দ সরাসরি বাক্যে ব্যবহার হতে পারে না যতক্ষণ না বিভক্তিযুক্ত হচ্ছে, আর পদ সরাসরি বাক্যে ব্যবহার হতে পারে। এটাই মূল পার্থক্য।
তাহলে পদ কাকে বলে না, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। এই পদ আবার ভাগ আছে। পদটাকে আমরা প্রাথমিকভাবে দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। নামপদের আবার চারটে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অপর, আর ক্রিয়াপদ এক। এই সুতরাং এই দিক দিয়ে পদকে আমরা প্রধান 5টা ভাগে ভাগ করতে পারি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এই অব্যয়ের আমাদের বিভিন্ন পার্ট আছে, সেই জন্য আমাদের ইংরেজির সাথে মিলে না। ইংরেজিতে পার্ট অফ স্পিচ হচ্ছে 8টা, কারণ অব্যয়ের ওখানে কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন ওই 3টে মিলিয়ে হচ্ছে আমাদের অব্যয়। যাক, এই পদের আলোচনা আমি আগামী ক্লাসে করব। আজকে এই পর্যন্তই। এগুলো ভালো করে একটু দেখে নেবেন, বা আমি বললাম এগুলোকে স্মরণে রাখবেন। এই পর্যন্ত।